ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি আসলে আর দায়িত্ব পালন করতে পারবেন না। অপরদিকে জনাব তারেক রহমানও পরিস্থিতিকে শান্ত করার জন্য জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আপনার গণভোট ইস্যুতেও যেই আলাপ আলোচনা বা রাজপথ উত্তাল, তিনি বলতেছেন যে গণভোট আয়োজন করা হচ্ছে আলুর ন্যায্য মূল্য দেওয়াটা এই মুহূর্তে জরুরি। আজ আওয়ামী লীগের ঢাকা লকডাউন নামটা বেশ খানিকটা শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হয়েছিল তখন যে ধরনের নাম দেওয়া হচ্ছিল তার নকল বলে মনে হচ্ছে। যাই হোক, কি হতে যাচ্ছে এইরকম প্রশ্ন গত কয়েকদিন থেকেই আছে। এটার একটু আলোচনা করা দরকার, কেন এই ধরনের ঘটনা ঘটলো, এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ কিছু আনবে কিনা নাকি নেগেটিভ হবে। তবে আমি আওয়ামী লীগের একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে বলে মনে করি, যেটা গুরুত্বপূর্ণ, আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা নিয়ে শেষ অংশে কথা বলবো। এই প্রোগ্রামটাকে তাদের যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে 13 তারিখ, কেন 13 তারিখ হচ্ছে আজ আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে ঘোষণা করা হবে সেটাকে জানানো হবে। সচিবালয়ের জয়, এটা নাম বলা ঠিক না, এটার নাম হলো অটিস্টিক জয়। এইটার নাম দিয়েছে, আমার ধারণা আমার মায়ের কাছে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়াকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিল যে রিয়াকশন দিয়ে কাটে না, সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একটা ভিডিও কলে আসা উচিত। আর যদি টিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি জিতাই তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিন। সরকার যতই বলুক না কেন, আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং 40-45 জন গ্রেপ্তার করেছে কোনো এলাকাতে। কিন্তু ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং সেটা রূপটা কিন্তু সহিংস। আপনাকে দয়া করে বলছি, আপনি একটু কথাবার্তা বলবার সময় সংযত হয়ে বলবেন। আমি জানি এই কথাটা আপনার দলের নয়, আপনার দল এটা মানবে না, আপনার দল এটা চায় না। কারণ এই অবস্থায়, বর্তমান অবস্থায় যদি ভোটের জন্য কেউ বলে যে ওই আওয়ামী লীগের সময় যে খুনগুলো হয়েছে ওগুলো যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলোকে আমরা তুলে নিব, সে অবশ্যই জনগণের কাছ থেকে সরে যাবেন, হয়তো বা ভোট পাবেন বা ভোট পেতে পারেন, কিন্তু জনগণ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো। এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক। 13 তারিখে দখল করে নিবে সবকিছু। হাই সামনে এসে কথা বলতেছে কে? সজীব ওয়াজেদ জয়, সেও ভাই এখন অ্যাক্টিভ, সেও ভাই গরম বক্তব্য রাখতেছে। 13 তারিখেই সবকিছু দখল করে নিতে হবে, কারণ 13 তারিখে ওই যে মামলার রায় হবে, ওই দিনটাই বেছে নিতে হয়েছে। আর বারবার বলতেছে চারিদিক থেকে ঝাঁপায়া পড়তেছে। ও ভাই, হ্যাঁ ভাই ঝাঁপায়া পড়ছে। 2টা বাসে আগুন দিছে, একজন মারা গেছে, ককটেল ফুটাইছে ভাই, বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে, 4-5 জন অ্যারেস্ট হয়েছে। এনসিবির অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাঝরাইতে। ওইখান থেকে 2 জনকে ধরছে, কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিছে। দেখছেন পুলিশের কাজ বাইরে গেল, কত কাজ বাইরে। আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউনের দিনটা আজকে। আমি জানি না আজকে সারাদিন বাংলাদেশে কি কি ঘটবে, তবে গতকাল রাত থেকে বা গতকাল দিনের বেলায়ও আমরা যে ট্রেইলার দেখেছি, এই ট্রেইলার গুলো থেকে একটা জিনিস স্পষ্ট যে আজকে খুবই খারাপ একটা দিন যেতে পারে। তো আসুন দেখি গতকালকে রাতভর কি কি অদ্ভুত ঘটনা ঘটলো। প্রথমত যে অগ্নিকাণ্ডের যে সিরিজ অ্যাক্টিভিটিস, এটা কিন্তু সারাদিন চলছে। ককটেল বিস্ফোরণ ব্যাপক পরিমাণ হয়েছে রাতভর, বিশেষ করে টিএসসি, কারওয়ান বাজার মোড়, শান্তিনগর থেকে শুরু করে কাকরাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কারওয়ান বাজারের মোড় এবং শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর প্রত্যেকটা ঘটনা একটা স্টাইলে ঘটছে। কি ধরেন, হুন্ডাতে করে এসে, অথবা ওই যে ইয়ার মধ্যে দেখলাম যে এক লোক পাগলের মতো সে পানির বোতল, কিন্তু এটার ভিতরে কেরোসিন ছিল। সো এরকম নানান ভাবে আপনার এই অগ্নিকাণ্ড ঘটানোর জন্য প্রচেষ্টা চলছে। এছাড়া বাসে অগ্নিকাণ্ডের ঘটনা গতকালকে রাত্রে বেশ কয়েকটা ঘটলো। যেমন রাজধানীর ধোলাইপাড়ে আমরা দেখলাম যে আপনার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কর্মকাণ্ড চলছে, বিশেষ করে এআই দিয়ে তৈরি কিছু ভিডিও ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখছেন, যে বিভিন্ন পুলিশ সদস্যদের এআই ফুটেজ দিয়ে চলছে। তারপর অতীতে থাকা বিভিন্ন কর্মকাণ্ড মিছিলের ভিডিও ভাইরাল করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছে, যেমন কুমিল্লা যে আমাদের মহাসড়ক আছে সেখানে কিন্তু রাতের বেলা অবরোধের ঘটনা ঘটেছে। সিলেটেও বেশ কিছু ছাত্রলীগ এবং যুবলীগের ঝটিকা মিছিল আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ পুলিশের তথ্য বলছে রাতের বেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো মেস এলাকা আছে সেখানে পুলিশের ব্যাপক তল্লাশি, নজরদারি, আইডি কার্ড চেক, এমনকি
যারা রাতে ঢাকা প্রবেশের চেষ্টা করেছে। এখন কে যে আসলে মিছিলের উদ্দেশ্যে আসছে আর কে এমনি আসছে, কারণ ঢাকা শহর রাজধানী, সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ প্রতিদিন আসবে। তবে পুলিশ বলছে সন্দেহভাজন অনেকেই আজকে রাতে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে সন্দেহ হয়েছে। তো সন্দেহটা কিভাবে হয়েছে? মোবাইল ফোনের অ্যাক্টিভিটিস, আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটিং, আপনার ফেসবুক আইডিতে ঢুকা আপনি আসলে কেন ঢাকা যাচ্ছেন, থাকে না এরকম কয়েকজন ধরা খাইছে। স্ট্যাটাস কমেন্টে তাদের এই আপডেটটা ছিল যে তারা ঢাকা আসতেছে লকডাউন সফল করতে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই উদ্বোধ পরিস্থিতিকে শান্ত করার জন্য আজকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আবার গুজবও ছড়িয়েছে যে আজকে ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি আসলে আর দায়িত্ব পালন করতে পারবেন না। অপরদিকে জনাব তারেক রহমানও পরিস্থিতিকে শান্ত করার জন্য জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আপনার গণভোট ইস্যুতেও যেই আলাপ আলোচনা বা রাজপথ উত্তাল, তিনি বলতেছেন যে গণভোট আয়োজন করা হচ্ছে, আলুর ন্যায্য মূল্য দেওয়াটা এই মুহূর্তে জরুরি। সার্বিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার প্রচারণা আজকে রাতভর চালিয়েছেন। আজকে দিনে সবাই যেন ঢাকাতে যায়, যার যা আছে তা নিয়ে ঢাকাতে যাওয়ার জন্য, কিন্তু সরকারও বলতেছে যা নিয়ে আসবা ঠিক রাজপথ থেকে ওভাবেই আলগে দিয়া আমরা জেলে ঢুকাই দিব। তো সার্বিক পরিস্থিতি আজকে রাতটা আমি যদি মনে করি যে গত 14 মাসের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ভরা একটা রাত আজকে কেটেছে, আর আজকের দিনটা ঠিক 14 মাস পরে বা 15 মাস পরে আরেকটা উদ্বেগ উৎকণ্ঠার দিন। যারা বাস মালিক সমিতির মালিকরা আছেন, অনেকে আজকে বলছেন যে তারা গাড়ি ঘোড়া বের করবেন না, অনেকে বলতেছেন যে না আজকে গাড়ি ঘোড়া বের করতে হবে। আবার রাতভর আমরা দেখেছি এনসিপি, তারপর হচ্ছে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে, তারপর ইনকিলাব মঞ্চ, বিএনপির ছাত্রদলের তাদের একটা বক্তব্য ছিল দল যার যার, আওয়ামী লীগকে পেটানোর দায়িত্ব সবার। এরকম ভাবে তারাও কিন্তু রাজপথে মহড়া দিয়েছে, হোন্ডা দিয়ে আমি দেখছি অনেকগুলো মিছিল, লাঠি হাতে নিয়ে অনেকগুলো মিছিল, এমনকি ঢাকা সহ বিভিন্ন জায়গাতে প্রবেশ পথগুলোতে সেখানে পাহারা বসিয়েছে, যেন যে কোনো পরিস্থিতি তৈরি হলে এটাকে মোকাবেলা করা যায়। আর আরেকটা বিষয় দেখলাম যে খিচুড়ি পার্টির আয়োজনও আছে, বিভিন্ন জায়গায় বাতাসা টাতাসও বিতরণ হবে। অর্থাৎ আজকে ঢাকা শহরে প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতাকর্মীরা মাঠে থাকবেন। গতকালকে রাত থেকেই রাস্তায় রাস্তায় আমরা অনেক দৃশ্যপট দেখেছি যে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে দখলে নিয়ে রাখা হয়েছে যেন আওয়ামী লীগ মাঠে নামতেই না পারে। তো সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি। দেখা যাক আজকে সারা দিন ভর আরো কি কি ঘটে। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, অপ্রয়োজনে আজকে ঘর থেকে বের হবেন না। আর আপনার আশেপাশে সন্দেহজনক যে কোনো অ্যাক্টিভিটিস দেখলে 999 নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম। এখন দেশে এত ঘটনা ঘটে যেতেছে, কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আমার ধারণা সে আসে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে না পারার যে বেদনা, তার ফলে এখন এই 1.5 বছর পরে জনগণকে রাত জেগে খুনি লীগের লকডাউনের পাহারা দিতে হয়। যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনি লীগ, এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা, মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে। আজকে আমরাও আল্লাহর কাছে তওবা করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে। দেখেন আমরা নিজের আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায়। তাদের হাতেও লাঠি ছিল, আমাদের হাতেও লাঠি, তো তাদের মাথায় হেলমেট ছিল, আমাদের হাতে এটা নাই। পার্থক্যটা হলো তারা ছিল জালেম, তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমরা আপামর জনসাধারণ একটা লাঠি নিয়ে, হেলমেট তো নাই, আমাদের কাছে তো বন্দুক নাই, পিস্তল নাই, আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে। এই হলো আমাদের পার্থক্য। সুতরাং বন্ধুরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক পেজ থেকে, আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনকিলাব মঞ্চের কথা বলা হচ্ছে, সজীব ওয়াজেদ জয়, এটার নাম বলা ঠিক নেই, এটার নাম হলো অটিস্টিক জয়। এইটার নাম দিয়েছে ডাক্তার। আমার ধারণা ওর মা বেঁচে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়াকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিরও যে রিয়াকশন দিয়ে থাকে না, সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যেতেছে, কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আর ধারণা সে আসে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি টিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতায় তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিন। সে জাহান্নামের, আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়, তার ভাই, তার বোন। এবং আবার এখনো কিছু অংশ দেখি তারা জয় বাংলা বলে নামে। ভাই,
মানুষের ন্যূনতম একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত। যেই দলের প্রধান মানে কেমন মকারি দেখেন, বলে তার জাতির পিতা বঙ্গবন্ধু, আর এখন বললে তো খারাপ শোনা যাবে, তাও আপাকা মা যেটাই বলুক শেখ হাসিনারে। একটা দলীয় নেতা কর্মীরা না বইলে সে হেলিকপ্টারে নিজের বইরে নিয়ে পালাইছে। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এদেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তারা পিজি হসপিটালে আসছে ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। জনের সাথে গেম খেলতে নাই, প্রিয় মানুষের সাথে গেম খেলতে নাই, যে উপকার করছে তার সাথে গেম খেলতে নাই। গেম খেলা ভুলেও যদি আপনি জিতা যান, তারপরে দেখবেন অনেক কিছু হারাইছেন, যে হারাইবার কারণে সারা জীবন আফসোস করবেন। যার জন্য বলবো আপন জনের সাথে গেম খেলতে নাই। এই আপন জনকে জানেন? এনসিপি। এনসিপি কেন? ওরা বয়সে তরুণ এই জন্য? হ্যাঁ, এই জন্য। আরো কি কারণ আছে? বহুত বড় কারণ। ওদের কারণেই তো আমরা আজকে মুক্ত, আমাদের দেশটাকে রক্ষা করতে পারছি। জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে, সবচেয়ে বেশি লাভবান কারা? একটুখানি চোখ বুলান তো, চোখ বুলাইলেই দেখতে পাবেন। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায়? বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায়। তার মানে কি বুঝানেন? এরপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হাওয়া হয়ে যায়, তাই না? এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবার জন্য বিদেশ যায়, নিজের সন্তানের সাথে দেখা করে, এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায়। এবং এই 5ই আগস্টের কারণে শিলং থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে, নিজের মাতৃভূমিতে আসতে পারে। ফখরুল সাহেব জেল থেকে মুক্ত হয়, আব্বাস সাহেব জেল থেকে মুক্ত হয়, এরকম শত শত নেতা জেল থেকে মুক্ত হয়। তাদের কারণে, এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এনসিপি। এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন করে নিলে কি অসুবিধা ছিল বলেন তো? কোনো অসুবিধা ছিল? আমরা কি বড় ভাইয়ের মতো আচরণ করছি? না, একদমই করি নাই। ওরা আমাদের সন্তান সমতুল্য, কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই নাই। সম্মান বাদ দেন, স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই। বরঞ্চ তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে না, তাদেরকে লেলিয়ে দেওয়া হইলো। তারা অনলাইনে আইসা, টক শোতে আইসা তাদেরকে যেভাবে ধোলাই করলো গত 15 মাস, আমরা ভুলাই গেলাম 5ই আগস্টের কথা, সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভুলা গেলাম। কিন্তু সুযোগ সুবিধা শুধু কি উনারাই নিছে, আর কেউ নেয় নাই? নিছে ভাই, জামাত ইসলামও পাইছে সুযোগ সুবিধা। আর এই সুযোগ সুবিধা জামাত ইসলাম কেন পাইছে? ওনারা জড়িত ছিল এই গণ অভ্যুত্থানের সাথে, জড়িত ছিল ভাই, বিএনপিও জড়িত ছিল, জড়িত ছিল ছাত্র শিবির, ছাত্র দল, সবাই জড়িত ছিল। কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো। এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক। 13 তারিখে দখল করে নিবে সবকিছু। হাই হাই, সামনে এসে কথা বলতেছে কে? সজীব ওয়াজেদ জয়। সেও ভাই এখন অ্যাক্টিভ, সেও ভাই গরম বক্তব্য রাখতেছে। 13 তারিখেই সবকিছু দখল করে নিতে হবে, কারণ 13 তারিখে ওই যে মামলার রায় হবে, ওই দিনটাই বেছে নিতে হয়েছে। আর বারবার বলতেছে চারিদিক থেকে ঝাঁপায়া করতে, ঝাঁপায়া পড়তেছে ও ভাই। হ্যাঁ ভাই, ঝাঁপায়া পড়ছে। 2টা বাসে আগুন দিছে, একজন মারা গেছে, ককটেল ফুটাইছে ভাই, বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে, 4-5 জন অ্যারেস্ট হয়েছে। এনসিপির অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাঝরাইতে। ওইখান থেকে 2 জনকে ধরছে, কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিছে। দেখছেন পুলিশের কাজ বাইরা গেল, কত কাজ বাইরা গেল। ভাই ব্রাদার, সন্ত্রাসী, চোর, ডাকাত আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো চোরের পিছনে, ডাকাতের পিছনে, সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায়, আর নেতার সামনে সামনে হাঁটে, ওই নেতাকে পাহারা দেয়। এইটুকুই তফাৎ চোর আর নেতার মধ্যে। চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাঁটে, এইটুকুই তো তফাৎ। কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ঘুইরা দাঁড়ায়, তখন কিন্তু নেতাও দৌড়ায়। একটু আগে দেখলাম ভাই, যা দৌড়ান দৌড়াইতেছে রে ভাই, আর পাছার মধ্যে দিতেছে, সমানে দিতেছে। আরো দিবে ভাই, 13 তারিখে আরো দিবে। কারণ কি জানেন? ভুল রাজনীতি, সন্ত্রাসী দল হয়ে গেছে তো এখন। এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা, ফাঁসির রায় হইতে যাচ্ছে, হয়তো বা ফাঁসির রায়, এটা আমি আগ বাড়ায় বলতে পারি না, মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে, তো যার জন্য মাথা খারাপ হয়ে গেছে। সমানে টাকা ঢালতেছে, মানি ইজ বিগ পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে। কোন টাইমে চিন্তা করেন একটু, কোন টাইমে? যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলের রায় হইতে যাচ্ছে, এই রায়টা তারা মাইনা নিবে না, মাইনা নিতে পারতেছে না। কিন্তু মাইনা নিতে হবে। কি করবেন বলেন?
যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, গোয়েন্দা বিভাগ ছিল, সবাই ছিল, আপনার হেলমেট বাহিনী ছিল। এত কিছু নিয়েই যখন পারলেন না, পালায়া যাইতে হইলো। এখন পালায়া যায় কি সব বক্তব্য দিতেছে। একটু আগে দেখলাম আরাফাত, সেও ভাই গরম বক্তব্য দিতেছে, সবাইকে ঝাঁপায়া পড়তে বলতেছে। কিন্তু সবাই ঝাঁপায়া পড়বে আর আপনারা ওইখানে 5 স্টার হোটেলে মৌজ মারবেন, যার যার শেখ ইসলাম থেকে অন্যের মা বোনের বুক খালি করার বুদ্ধি দিবেন। এগুলো কোনো কথা? এগুলো কোনো রাজনীতি না, এগুলো কোনো রাজনীতি না। কিন্তু আমাদের দুর্ভাগ্য ভাই, আমাদের কপাল খারাপ। হ্যাঁ, কপালের মধ্যে না, নিজের কপালে নিজেই বাইরে যেতে ইচ্ছা করে। যাদেরকে স্নেহ দিবেন, মমতা দিবেন, তাদেরকে যদি কাছে টাইনা নিতেন 5ই আগস্টের পরপরই, ভাই নতুন দল নাও তো হইতে পারতো, এনসিপি জন্ম নাও হইতো। যদি তারা দেখতো বড় ভাইরা তো আমাদের দায়িত্ব পালন করে দিতেছে। তাদের চাওয়া কি ভাই? চাওয়া কিন্তু অনেক কিছু, তারপরও একটা চাওয়া, সবচেয়ে বড় চাওয়া, জুলাই সনদপত্রের আইনি বৈধতা। এই একটি চাওয়া। হ্যাঁ বলতে অসুবিধা কি? আপনজনের সাথে কেন এই ব্যবহার? আপনজনের সাথে গেম খেলা হয়তোবা আপনারা এখন জিতা যাইবেন, কিন্তু একটা টাইমে এত কিছু হারাবেন, আফসোস করবেন, শুধু আফসোস করবেন। দেখেন এখনই বোঝা যায়। একটু আগে দেখলাম একজন এসে বলতেছে জামাত ইসলাম বেঈমান, বেঈমান জামাত ইসলাম, বিএনপি কে ব্যবহার কইরা বহু টাকা পয়সা বানাইছে। এখন কোন সাহসে, কোন মুখে বেগম খালেদা জিয়ার আসনে জামাত ইসলাম থেকে নমিনেশন দেওয়া হইলো? কেন দিল? এখনই যায় বেগম খালেদা জিয়ার কাছে মাপ চায় বলেন যে না না, আমরা আপনার বিপক্ষে নির্বাচন করব না, আপনি একা একা ওখানে নির্বাচন করেন। মানে ফেনীর কথা বলতেছি, উনি মিডিয়াতে আইসা এইসব অভিযোগ করতেছে। দেখছেন এগুলো কোনো গণতন্ত্র? অথচ আপনারা বলেন গণতন্ত্রের মুক্তি চাই, গণতন্ত্রের জন্যই নির্বাচন দিতে হবে। এখন দেখেন বেগম খালেদা জিয়ার বিপক্ষে কেন দিতে পারবে না কেউ? দিলেই কেন তাদেরকে রাজাকার বলতে হবে? দিলেই কেন তাদেরকে স্বাধীনতার বিপক্ষে বলতে হবে? 71-এর ওই কার্ডটা খেলতে হবে। 71-এর ওই কার্ড খেলা বন্ধ করেন। হ্যাঁ ভাই, বন্ধ করেন। আপন জনকে পর করেন না। শুধু ভোটের জন্য, শুধুমাত্র ভোটের জন্য আপনারা অনলাইনে এসে বলে ফেলান যে জুলাই সনদ না, আমরা মদিনার সনদে এই বাংলাদেশ চালাবো। মদিনার সনদ নিয়ে আপনারা টান দেন। একটুখানি কি চিন্তা ভাবনা করে কথা বলেন? মদিনার সনদ যে মুখে আনলেন, এটা কি মানাইলো? কারণ কি জানেন? কিছুদিন আগেই তো আপনাদের লিডার লন্ডন থেকে বলছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে, মৌলবাদীর, উগ্রবাদীর উত্থান হচ্ছে। মৌলবাদী কাকে বলে? মুসলমানকে বলে। আর ওই মুসলমানের মদিনার সনদ যদি আপনারা মানেন, মাইনা দেশ চালাইতে চান, আপনাদের অতীতের দিকে একবার তাকান তো। এগুলা কি বলার জন্য বলা? এগুলা বইলা নিজেকে কেন খাটো করেন? মানুষ তো সবই বুঝতেছে, কেন আপনারা বুঝতেছেন না? আপনাদের বোঝা উচিত, আপনাদের মেন নেতা বিদেশে থাকে, ওইখান থেকে সবকিছু পরিচালনা করে। আবার সেম জিনিস দেখেন, এই যে ওনারা পালায়া চলে গেল, ওনারাও বিদেশ থেকে এই দেশকে পরিচালনা করতে চায়। 13ই আগস্টে আবার বাংলাদেশ তারা দখল করবে, দখল করে এই যে এদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর ডক্টর ইউনূস স্যারকে আমার মনে হয় পল্টন ময়দানে নিয়ে ফাঁসিতে ঝুলাবে। এই ছাড়া তার কিছু দেখি না। এখন এই খাতারনাক টাইমে সবাই মিলা তাদের পিছনে লাগবো, আমরা তাদেরকে রুখে দাঁড়াবো, তাই না? কিন্তু না, আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য চলে আসে। এই যে মির্জা ফখরুল সাহেব কখন যে কি বলে আমি বুঝি না। আরেকজন আছে এই যে রুমিন ফারহানা, উনি যে কখন কি বলে আমি বুঝি না। শুধুমাত্র এই ভোটের জন্য এক এক সময় এক এক রকম কথা বলতেছে। কখনো বুঝছেন দলের পক্ষে বলতেছে, কখনো আবার অন্য দল মানে নৌকার কথা বলতেছে। নৌকার ওদেরকে অভয় দিতেছে, তোমরা ভয় পাইও না, আমরা তোমাদের পাশে আছি। কোন টাইমে বলতেছে? যে টাইমে নৌকা থেকে ঘোষণা দিছে আমরা ঢাকা দখল করুন। কত ভুল টাইমে ভুল কথাটা বললো। এই টাইমে কি এই কথা মানায়? এই জন্যই বললাম এটা খাতারনাক টাইম। এই টাইমে কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে। একটা ভুল কথা ভাই অনেক বড় ভুল হয়ে যেতে পারে। দেখেন না, ওই যে আঙুল দিয়া ঘিটাই নাই না, ওই ঘি তোলার কথা বলাতে কত রকম আলোচনা হয়ে গেল। কিন্তু এটা কি ভুল ছিল? না, ভুল ছিল না, ওইটা ছিল সাবধান বাণী। কারণ কি জানেন? আপনারা ভুলে গেল, উনি বলেন নাই। ওই যে একজন বলছিল মূত্র দিয়া সাগরে ভাসায় দেবো, তখন তো কেউ চিল্লাচিল্লি করলেন না। আর ওনার আঙুল নিয়ে চিল্লাচিল্লি, কিন্তু ওই আঙুল দিয়া ওই ঘির কথা বইলা যেটা উনি বুঝাইছিল। আজকে তো দেখেন এই যে 8 দল একসঙ্গে চলে আসলো, সবাই মুখের ভাষা কি ছিল? ওই আঙুলের মতোই তো ছিল, ওই ঘির কথাই তো বলছে। ঘি আমার লাগবেই সবাই বলছে। মামুনুল হক সাহেব হেফাজতের, দেখেন আমরা একটা টাইমে ভাবতাম না, কিছুদিন আগেও ভাবছি ওরা বিএনপির সঙ্গে, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে না। এবং ওনাদের কিছু কার্যকলাপে আমরা দেখছি, যেমন রুমিন ফারহানা যেখানে দাঁড়াইছিল ওইখানে রুমিন ফারহানাকে দেওয়া হয় নাই, ওইখানে শুনছি একজন হেফাজতের কাউকে দেওয়া হয়েছে। এগুলো আমরা দেখছি তো, শুনছি তো, গুজবও হইতে পারে, কিন্তু আমরা ধৈর্যই নিছি হেফাজত ইসলাম এবং বিএনপি একটা জোট হইতে যাচ্ছে। ধৈর্য রাখতে পারলেন না কেন? নিশ্চয়ই ওই আপনজনের সাথে এমন কোন গেম খেলছেন যে গেমটা খেলা হয়তো এই মুহূর্তে জিতা গেছেন, কিন্তু হারাইলেন কাদেরকে? পুরা হেফাজতকে হারাইলেন। আজকে মামুনুল হক সাহেব যে বক্তব্য দিছে ভাই, কথাতে তো আগুন ঝরে, আগুন, ভূমিকম্পের মতো। জুলাই সনদপত্রের ঘোষণা দিতেই হবে, তারপরে নির্বাচন। আর ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছেন? যে 26-এ যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আগে জুলাই সনদপত্রের ঘোষণা দেন। যদি জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন এবং হ্যাঁ না ভোট, গণভোট না হয়, তাহলে নির্বাচনের কথা ভুলা যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, এবং ওনার বিএনপিতে তার প্রচুর দান আছে। বাম রাজনীতি থেকে আসা এই সজ্জন ভদ্রলোক বিএনপিকে বহু বছর তার জীবনের সার্ভিস দিয়ে
বিএনপির সাথে সাথে রয়েছে। কথিত আছে আওয়ামী লীগের সময় সে বিভিন্ন সময় জেল খেটেছে, এবং অনেকেই বলেন যে উনি জেলখানায় নাকি বেশ আরামে ছিলেন। দ্যাট ইজ নট দ্য কোশ্চেন, উনি জেল তো খেটেছেন। এবং এই যে 17 বছর ছিল, এই 17 বছর, বিগত 17 বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব একটা স্বস্তিতে দিন রাতিবাদ করেননি। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে জেলে যেতে হয়েছে, এবং জেল থেকে বেরিয়েছে, আবার গেছে, আবার এসছে, কিন্তু কখনোই উনি বিএনপিকে ছাড়েননি, বা বিএনপির সাথে কোনো বিট্রে করেননি, বা দল পরিবর্তন করেননি, বা বিএনপির কেউই বলতে পারবে না যে এই ভদ্রলোক বিএনপির জন্য নিবেদিত প্রাণ নন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আছে, আমরা দেখেছি উনি বিভিন্ন সময় নিজের রাগ সংবরণ করতে না পেরে বিভিন্ন মিছিলে ধাক্কা দেওয়া, ফেলে দেওয়া, বা রাগ করে চর দিতে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এগুলোকে আমরা নর্মালি ধরতে পারি, কারণ মানুষের যখন ভীষণ রাগ হয়ে যায় তখন সে ভুলে যায় সে কোন জায়গায় আছে, কোন পরিস্থিতিতে আছে, এবং কী করা উচিত বা কী করা উচিত নয়। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে উনি আবার সেটাকে কিছুক্ষণ পরে ঘুরিয়ে ফেলেন। যেমনটি আমরা কিছুদিন আগে একটা বিরাট আলোচিত সংবাদ ছিল এই সময় নামে ভারতের একটি পত্রিকায় উনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং বলেছিলেন অনেক কথা। এর মধ্যে জামাত সম্পর্কে বলেছিলেন, জামাত তাদের কাছে 30টি সিট চেয়েছে, ওনারা দিবেন না বলে কথা দিয়েছেন। এগুলো নিয়ে একটা বিরাট বাকবিতণ্ডা হয়েছে, এবং জামাত যখন চ্যালেঞ্জ করেছে তখন উনি একবার বলছেন আমি ওই পত্রিকাতে কোনো ইন্টারভিউ দিইনি, আবার বলেছেন আমি ইন্টারভিউ দিয়েছি কিন্তু সেই ইন্টারভিউ তারা বিকৃতি করেছে। এই ধরনের কথা বলে থাকেন উনি প্রায়শই। এবং আমরা জানি বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছে অনেক সময় স্ট্যাটাস লিখে আবার কিছুক্ষণ পরে স্ট্যাটাসটা উঠিয়ে দেন, যেমন মাহফুজ সাহেব এটা করতেন, আমাদের যে বর্তমান তথ্য সচিব আছেন, তথ্য উপদেষ্টা আছেন, উনি এরকম স্ট্যাটাস দেন আবার হাফেলা পরে তুলে নেন। কিন্তু কোনো বক্তব্য যদি আপনি দেন সেটা যদি ভিডিওতে ধারণকৃত হয়ে যায় তখন কিন্তু আপনি সেটা তুলতে পারবেন না। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা অনেকে ডাউনলোড করে রেখে দেয়। তো আপনি যদি বলেন যে না আমি এটা বলিনি, তখন সেটা প্রমাণসহ দেখিয়ে দিতে পারে মানুষ। ঠিক এমন একটা ঘটনা ঘটেছে 11 তারিখে ঠাকুরগাঁয়ে উনি একটা মত বিনিময় সভায় বলছিলেন, বিভিন্ন কথার মাধ্যমে বলছিলেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেব পরিষ্কার বাংলায় বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগের যত মামলা আছে সব আমরা তুলে নেব, আমরা কোনো হিংসার রাজনীতি চাইনি, এবং বেগম খালেদা জিয়াও হিংসার রাজনীতি পছন্দ করেন না। কিন্তু এই কথাটা যে কতটুকু মারাত্মক এবং কথাটা যে কতটুকু মানে বিস্তার করতে পারে পুরো ভার্চুয়াল মিডিয়াতে, এটা উনি হয়তো ভাবেননি। কথাটা হচ্ছে যে উনি বলেছেন উনি সমস্ত মামলা তুলে নেবেন, আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন, এই কথাটা কিন্তু উনি বলেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল ঘন্টার 3-4 পরে দেখা গেল উনার হয়ে একজন বিএনপি থেকে একটা প্রেস রিপোর্ট দিল যে উনি এই ধরনের কথা বলেননি। উনি বলেছেন উনি যে এলাকায় মিটিং করছিলেন সেই এলাকায় ওই এলাকায় যদি কেউ কোনো হয়রানিমূলক মামলায় পড়ে থাকে তাহলে উনি সেটা তুলে নেবেন। এটা অত্যন্ত ভালো একটা কাজ, যদি তার এলাকায় কেউ যদি হয়রানিমূলকভাবে কোনো মামলায় পড়ে থাকে সেটা ফখরুল ইসলাম সাহেব তুলে নেবেন, এটা সে করতেই পারেন। এবং ভোটের এই যে ভোট চাওয়ার বাজারে এই ধরনের কথা বলাটা কোনো খারাপ কিছু নয়। পরবর্তীতে তুলুক না তুলুক উনি যদি এটা বলে ভোট পেতে পারেন তাহলে তো ভালো কথা, মানুষও খুব খুশি হয়েছে, তালি দিচ্ছে। কিন্তু উনি তো এই কথাটা বলেননি যে কোনো হয়রানিমূলক মামলা যদি আওয়ামী লীগের কোনো কর্মীর বিরুদ্ধে থেকে থাকে আমার এলাকায় আমি সেগুলো তুলে নিব, কারণ আমাদের যে প্রধান আছেন বেগম খালেদা জিয়া কোনো হিংসার রাজনীতি পছন্দ করেন না, এবং বিএনপিও কোনো হিংসার রাজনীতি পছন্দ করেন না। বিএনপি কখনো কোনো হয়রানিমূলক মামলা কাউকে দেবেন না, এমন কথা যদি বলতেন তাহলে এটা ছিল সবচেয়ে শ্রেয়, এবং শুনতেও ভালো লাগতো, মানুষের তার প্রতি একটা শ্রদ্ধাও জাগতো। কিন্তু আসলে ফখরুল ইসলাম আলমগীর সাহেব কী বলেছেন? ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন উনি ক্ষমতায় আসলে বা ওনার দল ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন। হয়রানিমূলক শব্দটিও বলেননি বা মিথ্যা মামলার কথাও বলেননি, আওয়ামী লীগের সমস্ত মামলা উনি তুলে নেবেন। এই কথাটা সমাজে অন্যভাবে মিসইন্টারপ্রিটেশন হয়, কারণ আওয়ামী লীগের সময় যারা এই যে 1300-1400 মানুষ খুন করেছে এবং প্রায় সহস্রাধিক মানুষের অঙ্গহানি হয়েছে, এটা কোনো অস্বীকার করবার ব্যাপার নয়, এটা একদম সর্বজন বিদিত, সবাই দেখেছেন। এবং এটা আওয়ামী লীগের সময় হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলা তুলে নেবার ক্ষমতা কি বিএনপি যদি সরকারে আসে তাদের আছে? অবভিয়াসলি নেই। ফখরুল ইসলাম সাহেব এই কথাটা বলার পর বা বলবার পর উনি বুঝেছেন যে আমি একটা ভুল কথা বলে ফেলেছি, এবং উনি তখন স্বীকার করেছেন বা অস্বীকার করেছেন আমি এই ধরনের কথা বলিনি। কিন্তু আমাদের হাতে প্রমাণ আছে, যেটা আমি একদম ভিডিওর শেষে আপনাদের দেখাবো উনি কী বলেছেন। আমি যে কথাগুলো বললাম উনি হুবহু এই কথাগুলি বলেছেন। এই ভিডিওটা বাজারে কতটুকু সয়লাভ হয়েছে আমি জানি না, তবে আমি সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিতে পারবো যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার বাংলায় বলেছেন ওনারা এই আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন। এই সমস্ত মামলা তুলে নেবার ব্যাপারে কি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা বিএনপির কোনো ক্ষমতা আছে কিনা, বা এটা যদি করতে চায়, এটা যদি সরকারিভাবে তারা এখনই বলে দেয় যে আমরা ক্ষমতায় আসলে আমরা সব মামলা তুলে নেব, তাহলে কি জুলাইয়ের পক্ষে যারা আত্মাহুতি দিয়েছে, যারা হতাহত হয়েছে, তারা সবাই খালাস পেয়ে যাবে? তাদের কোনো বিচার হবে না? তাদেরকে যারা মেরেছে বা তাদেরকে যাদের অঙ্গহানি করেছে, যারা করেছে, তাদের কোনো বিচার হবে না? সবারকে খালাস করে দেওয়া হবে, সবার মামলা তুলে নেওয়া হবে? অবশ্য আমাদের আলমগীর সাহেব আবারও বলেছেন
উনি এই ধরনের কথা বলেননি। তো উনি এই ধরনের কথা বলেছেন কি বলেননি সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। বিবেচনার ভার আপনাদের উপর, আপনারা বুঝতেই পারবেন বা আপনারা বিশ্বাস করতে পারবেন যে উনি নিজেই বলেছিলেন এবং পরে উনি ওনার কথা ঘুরিয়েছেন। যাক, কথা যেহেতু ঘুরিয়েছেন এবং এই কথাগুলো যেন আর কোনোভাবে রাষ্ট্র না হয় সেই জন্য উনি অলরেডি একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এতে করে জনগণের কাছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা কি কোনো বিভ্রান্তি ছড়াচ্ছি নাকি ফখরুল সাহেব? আপনি যেটা বলেছেন সেটা আমি এখন আমার দর্শকদেরকে দেখাচ্ছি। দর্শক বিবেচনা করবে যে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ইউটিউব বানাই তারা আপনাদের সম্পর্কে কোনো বিভ্রান্তিমূলক আচরণ বা বিভ্রান্তিভাবে আপনাদেরকে সমাজ উপস্থাপন করি কি না। আপনাকে দয়া করে বলছি আপনি একটু কথাবার্তা বলবার সময় সংযত হয়ে বলবেন। আমি জানি এই কথাটা আপনার দলের নয়, আপনার দল এটা মানবে না, আপনার দল এটা চায় না। কারণ এই অবস্থায়, বর্তমান অবস্থায় যদি ভোটের জন্য কেউ বলে যে ওই আওয়ামী লীগের সময় যে খুনগুলো হয়েছে ওগুলো যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলোকে আমরা তুলে নিব, সে অবশ্যই জনগণের কাছ থেকে সরে যাবেন, হয়তো বা ভোট পাবেন বা ভোট পেতে পারেন, কিন্তু জনগণ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। চলুন ভিডিওটা একটু দেখি। জনগণ মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিচ্ছিলেন, স্টেটমেন্ট দিচ্ছিলেন, কথা বলছিলেন। সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না, আমরা প্রতিশোধ দিব না, আমরা ভালোবাসা আর প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ আমরা সরকার যতই বলুক না কেন, আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং 40-45 জন গ্রেপ্তার করেছে কোন কোন এলাকা থেকে। কিন্তু ঘটনা কিন্তু ফলে এই দিনটাকে তারা টার্গেট করেছেন যতটা সম্ভব ডিসরাপ্ট করার। এর আগে 2-3 দিন থেকেই গাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিছু গাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, গ্রামীণ টার্গেটেড হয়েছে, গ্রামীণের কার্যালয়ের সামনে এবং কোনো একটা জেলার গ্রামীণ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যেটা হচ্ছে সেটা হলো প্রচুর ডিসইনফরমেশন, বিভিন্ন সময়ের অন্যান্য সব কর্মসূচির ছবি নিয়ে আওয়ামী লীগের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। অনেকে এটা দিয়ে মিসগাইডেড হতে পারে, ওরে বাবা আওয়ামী লীগের এত লোকজন রাস্তায় মিছিল করছে। উত্তর হচ্ছে এরকম কিছু না, কিন্তু এটা তারা প্রকাশ্যে করছে না। আওয়ামী লীগের মধ্য পর্যায়ের নেতা অ্যাক্টিভিস্টরা প্রকাশ্যে এই ধরনের হাঙ্গামা হুজ্জতি, মানে শুধু আন্দোলন না, এই আগুন লাগিয়ে দাও জ্বালিয়ে দাও টাইপের আহ্বান জানাচ্ছেন। এটা খুব ক্লিয়ার। শেখ হাসিনা কথা বলেছেন এটা নিয়ে, ফলে কিছু কিছু ঘটনা ঘটলো। এখন এর আগেও আমি যখন টকশোতে গেছি তখন এই ঘটনাগুলো প্রসঙ্গে জানানো হয়েছিল, জিজ্ঞেস করা হচ্ছিল যে কি হয়, কি দেখবো। আমি মনে করি না আসলে এগুলো কিছু হবে, তখনও বলেছি, আমি আজও বলি তেমন কিছু হবে না। আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তারও পরে আরও ঘটনা ঘটতে পারে, আরও কিছু আগুন লাগানো হতে পারে এবং খুবই মর্মান্তিক একজন চালক পুড়ে মারা গেছেন। এই ধরনের কর্মকাণ্ড তারা করতেই পারে। মানে একটা সরকার সর্বোচ্চ সতর্ক থাকার পরও এটা অসম্ভব না কোনোভাবেই যে কিছু লোকজনকে টাকা দিয়ে গভীর রাতে ভোর রাতে একটা বাসে আগুন লাগিয়ে দেওয়া, কিছু ককটেল একটা ফাটিয়ে চলে যাওয়া, এগুলো খুব অসম্ভব ব্যাপার না। এগুলো করা যায়, আওয়ামী লীগের কাছে টাকা আছে এবং টাকা দিয়ে তারা এই কাজটা করাতে পারবে। কিন্তু আমরা প্রায় শুনতাম না আওয়ামী লীগ বিরোধী দলে গেলে সে দেখিয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি, খুব শুনতাম। কি করছে আসলে? ওদের হ্যাডাম নেই, আসলে নেই। এই কথা আমি সবসময় কন্টেস্ট করেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলা যখন হলো আমার মনে হয়েছিল তারা এমন কিছু করবে যে সরকার পড়ে যাবে। কিচ্ছু হয়নি। 11 সময় শেখ হাসিনাকে ধরে নিয়ে গেছে, কিচ্ছু হয়নি। আমরা শুনতাম খুব। যাই হোক, আওয়ামী লীগের আসলে ওই শক্তি নেই। আর এখনকার আওয়ামী লীগের কিছুই নাই। একটা মাস্তান সংগঠন, একটা মাফিয়া, একটা ডাকাতের দল, তার ওই নৈতিক শক্তিই থাকে না সে অ্যাক্টিভ কোনো রাজনীতি করবে, মুভমেন্ট করবে। চোরাগপ্তা কিছু কাজ করার চেষ্টা করতে পারে টাকা দিয়ে। আওয়ামী লীগ তো আছে, তার সাথে ভারতের এজেন্টরা আছে, কাজ করছে। সো এসব কিছু হতে পারে। এটা নিয়ে মেজর চিন্তা করার মতো কিছু আছে বলে মনে হয় না। তবে তারা এটার মাধ্যমে এটা ফ্যাক্ট যে এই প্রথম তারা কিছু করতে পারছে, এই ধরনের একটা জিনিস দেখাতে পারলো। আগুন লাগানো হোক, বোমা ফাটানো হোক, তাতে যেটা হয় আওয়ামী লীগের দেশে যারা আছে তাদের কাছে মনে হবে আওয়ামী লীগ বেঁচে আছে, এই একটা বোধ তাদের কাছে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সরকারও আমার মনে হয় প্রকাশ্যভাবে অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকারের উচিত ছিল ভেতরে স্টেপ নেওয়া, বাইরে অল্প ব্যাপার যে আমরা সবসময়ের মতো আমাদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক আছি, কিন্তু আওয়ামী লীগের জন্য এটা করছি, ওটা করছি, সেটা করছি, এই যে নানান কিছু করছি, নানান পদক্ষেপ নিচ্ছি বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা হচ্ছে। এর মাধ্যমে রাদার আওয়ামী লীগের এটাকে ট্র্যাকশন দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। আওয়ামী লীগ যে পথে যাচ্ছে আমি সেটা নিয়েও কথা বলবো, এটা একেবারেই ভুল পথ। এর মাধ্যমে আসলে কোনো লাভ কিছু তাদের হবে না। কিন্তু তারা যেটা অর্জন করতে চাইছে সেটা হয়তো খানিকটা পারবে, যে তারা বেঁচে আছে। এবং এই যে আওয়ামী লীগ আলোচনা হচ্ছে, আওয়ামী লীগ হুজ্জতি করছে, আওয়ামী লীগ নৃশংসতা করছে, আওয়ামী লীগ হটকারিতা করছে, এগুলো আলোচনার মধ্যে আছে সারা দেশে। এখন এটা আলোচনা, পত্রিকার নিউজ হচ্ছে, এটা তাদের লাভ। এক অর্থে তাদের যেসব লোকজন দেশে আছে তারা কেউ কেউ এটা পছন্দই হয়তো করবে। যদিও এটা রিয়াকশন হচ্ছে আমাদের জনগণ। এই অল্প দিন আগে তুমি পালিয়েছো এই দেশের এত মানুষকে মেরে, হত্যা করে, আহত করে, জখম করে, বিকলাঙ্গ করে, অন্ধ করে, এই কদিন না যেতে আবার এটা শুরু করেছে। এগুলো করার মাধ্যমে জনগণের মন থেকে আওয়ামী লীগ আরও ধ্বংস হবে। যদিও আওয়ামী লীগ জনগণের কাছে পৌঁছতে চায় বলে আমার মনে হয় না। সে তার কর্মী সমর্থককে উজ্জীবিত করতে চায় এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এগুলো খাচ্ছে হয়তো। যেটা বলছিলাম, তাদের একটা আন্তর্জাতিকভাবে একটা জিনিসের
তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতে পারে এই ঘটনাগুলো ঘটানোর মাধ্যমে। সেটা হচ্ছে এই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার কারণেই আওয়ামী লীগ এখন এই ধরনের জঙ্গি, এই ধরনের নাশকতা, এই ধরনের নৃশংসতার পথে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগকে যদি রাজনীতি করার অধিকার দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ এগুলো করতো না। এই ন্যারেটিভটা কেউ তৈরি করতে পারেন বলে আমার মনে হচ্ছে। আমরা খেয়াল করেছি জাতিসংঘের রিপোর্টে পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা ছিল, যদিও তারা শেখ হাসিনাকে খুবই স্ট্রংলি কন্ডেম করেছে যাবতীয় কিছুর জন্য। কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচের সাথে আরও কয়েকটা মানবাধিকার সংগঠন মিলে বাংলাদেশকে নিয়ে যে রিপোর্ট করেছে, সেখানে আওয়ামী লীগকে উপর থেকে তার কর্মকাণ্ডের নিষিদ্ধ করা হয়েছে যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, সেটা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। ইনফ্যাক্ট আমি আবারও বলি, এটা নিয়ে বারবার কথা বলা হয়েছে, বিচারিক প্রক্রিয়া একটা দল নিষিদ্ধের পক্ষে আমরা কথা বলেছি। সো আইসিটিতে আওয়ামী লীগের